সংসদ নির্বাচনে আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত, প্রচারণায় থাকছে না পোস্টার, লঙ্ঘন করলে 6 মাস জেল। নির্বাচন নিয়ে সরকারের কাছ থেকে কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী, দায়িত্ব পালনে প্রস্তুত বাহিনী। জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে বিশেষ কর্মসূচি, 5 আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থান দিবসে সরকারি ছুটি। ইশরাক ইস্যুতে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে শিগগিরই ব্যবস্থা, জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। জঙ্গি বিরোধী অভিযানের নামে 2.5 শতাধিক গুম, প্রাতিষ্ঠানিকভাবে জড়িত নয় সেনাবাহিনী। এক সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত, তেহরানে হামলা নিয়ে দোটানায় ডোনাল্ড ট্রাম্প। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকাল 4টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে থাকছি আমি শানাত শারিয়ার। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হয়েছে। সকালে ইসির সভায় তা চূড়ান্ত করা হয়। বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারণায় থাকছে না পোস্টার, তবে নতুন করে সংযোজিত হচ্ছে বিলবোর্ড। এছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের কারোর প্রার্থিতা চূড়ান্ত হলে সেই পদ থেকে তাকে পদত্যাগ করার বিধান রাখা হয়েছে। বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারণায় ব্যবহার করতে হবে পরিবেশ বান্ধব সামগ্রী। বিধিমালা লঙ্ঘন করলে 6 মাস কারাদণ্ড ও 1.5 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণ বিধিমালা আরপিওর ধারা 91 যেটা আছে প্রার্থিতা বাতিল করার, এটা ইতোপূর্বে আচরণবিধিতে ছিল না, সন্নিবেশিত ছিল না, এটাকে সন্নিবেশ করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি, আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। দ্বিতীয় পর্যায়ে তৃতীয় দিনের মতো চলছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। ফরেন সার্ভিস একাডেমিতে আজকের আলোচ্য সূচিতে রয়েছে পূর্বের অসমাপ্ত আলোচনা, প্রধানমন্ত্রীর মেয়াদ ও রাষ্ট্রের মূলনীতি। সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে অসমাপ্ত আলোচনা থাকছে আজকের বৈঠকে। হাতে সময় স্বল্প উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে হবে, তাই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই মুহূর্তে ব্রিফ করছেন, আমরা চলে যাচ্ছি সেখানে। নীতিমালা থাকবে দেওয়ার জন্য, সেগুলো ওনারা ফর্মুলেট করবেন, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আপনারা জানেন জুলাই প্রোক্লেমেশন ছাত্র জনতার একটা দাবি, তো জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব মানে 5ই আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। সেখানে আরো কয়েকজন অ্যাডভাইজার। আমরা কথা বলছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, আমরা ছিলাম সেখানে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে আজও চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন জোমাতুল বিদা। আমরা আরেকটু পরে বিদার সাথে সংযোগ স্থাপন করে সবশেষ খবরাখবর জানার চেষ্টা করব। এবার যাচ্ছি অন্য সংবাদে। নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। নিয়মিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। জানিয়েছেন নির্দেশনা পেলে কাজ শুরু করবে সেনাবাহিনী। সাংবাদিকদের তিনি জানিয়েছেন পুশ ইনের বিষয়ে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। এ পর্যন্ত শীর্ষ সন্ত্রাসী সহ
15,000-এর বেশি সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বলেন, ঈদে মহাসড়কের যান চলাচল সহ সারা দেশে নিরাপত্তা জোরদারেও কাজ করে সেনাবাহিনী। এ সময় গ্রেপ্তার করা হয় 151 জনকে। এরই ধারাবাহিকতায় 452 জন মাদক ব্যবসায়ীকে গত এক মাসে গ্রেপ্তার করা হয়। আমরা এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো নির্দেশনা প্রাপ্ত হয়নি, তবে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ছাত্র জনতা অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে 5 আগস্ট। সেদিন থাকবে সরকারি ছুটি। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শিগগিরই তৈরি হবে জুলাই ঘোষণাপত্র। বলেন, আসছে জুলাই নানা কর্মসূচি হাতে নেবে সরকার। বিশেষ করে জুলাইয়ের 14 তারিখ 5 আগস্ট পর্যন্ত থাকবে বিশেষ কার্যক্রম। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেট বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পর এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। প্রোক্লেমেশন একদম যে দেরি হচ্ছে তা না, আমরা চাচ্ছি যে এটা ফার্স্ট অ্যানিভার্সারি অফ জুলাইয়ের যে গণঅভ্যুত্থানের ফার্স্ট অ্যানিভার্সারি আগে যাতে এটা আমরা তৈরি করতে পারি এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি। যেমনটি আগে জানিয়েছিলাম, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে আজও চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। এই নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। জিমা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক কয়টা পর্যন্ত চলবে? আপনারা কোনো তথ্য পেয়েছেন কিনা? পর্যন্ত বৈঠক চলছে এবং মধ্যবিরতি ছিল, অর্থাৎ যেই খাবারের বিরতি, সেই বিরতিতে বের হয়ে কিন্তু বেশ কিছু রাজনৈতিক দলের যেই অংশগ্রহণ করা প্রতিনিধি দল তারাও গণমাধ্যমের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেছেন এবং রাষ্ট্রপতি নির্বাচনের যে আলোচনার মধ্য দিয়ে আজকের এই বৈঠক শুরু হয়েছিল সেখানে তাদের অবস্থানটুকু পরিষ্কার করেছেন। দ্বিমতের জায়গা থাকলে সেটি জানিয়েছেন, ঐক্যমতের জায়গা থাকলে সেটি জানিয়েছেন এবং রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে গতকালের যেই অসম্পূর্ণ অবস্থান ছিল সেটি দিয়েই আজকের এই আলোচনা শুরু হয়েছে। একই সাথে প্রধানমন্ত্রীর মেয়াদ এবং যেই মূলনীতি রাষ্ট্রের সেটির যে আলোচনা সেটিও আজকে হচ্ছে এবং যে সীমানার কথা উল্লেখ করা আছে সেটি রয়েছে। যেহেতু ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রয়েছে, তাই অধিকাংশ দলের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছিলাম যে সংস্কার কমিশনের যেই প্রস্তাবনা ছিল সেই প্রস্তাবনার সাথে ঐক্যমতে কতটুকু আসলে পৌঁছাতে পেরেছে সেটি নিয়ে দ্বিধা এখনো কাটেনি। সেটি হচ্ছে বলা হচ্ছিল যে যেহেতু এই নির্বাচনটি সামনে, সেক্ষেত্রে নতুন করে কমিশন গঠন না করে যেই নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশনের মাধ্যমে দক্ষ যেই জনবল তাদেরকে ব্যবহার করে সীমানা নির্ধারণের কথা এবং সামনের দিনগুলোতে অর্থাৎ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পরবর্তী সময়গুলোতে একটি স্বতন্ত্র কমিশন গঠন করে যেই নির্বাচনী এলাকার যেই সীমানা নির্ধারণ এটির পরামর্শটুকু প্রস্তাবনাটুকু সুপারিশ আকারে দেয়া হয়েছে। এক্ষেত্রে গণশুমারি যেটি হয়, গণশুমারি পরবর্তী সময়গুলোতে এই কার্যক্রমের কথা বলা হয়েছে। অন্যদিকে যদি প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়টি বলি, সেটি নিয়ে এখন আলোচনা চলছে। কি অবস্থান থাকে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের, তারা কি ধরনের সিদ্ধান্ত দিবে সেটি এখন দেখার অপেক্ষা। আর রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে যে কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে, অর্থাৎ উভয় কক্ষের 500 সদস্যের ভোট, পাশাপাশি হচ্ছে কাউন্সিল এবং জেলা কাউন্সিল এবং যেই সিটি কর্পোরেশন কাউন্সিলের ভোটের কথা, সেটিও আলোচনায় রয়েছে। আসলে সিদ্ধান্তটুকু আমরা যখন বৈঠক শেষে ব্রিফ করবে জানতে পারবো। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। জি, জুমাতুল বিদা, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে চলছে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক, সেখান থেকে জানাচ্ছিলেন জুমাতুল বিদা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে চলমান অচল অবস্থায় উদ্বিগ্ন সরকার। সচিবালয়ে এক অনুষ্ঠানে এই কথা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নাগরিক সেবা যেন ব্যাহত না হয় সেজন্য দায়িত্বশীল আচরণ জরুরি বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন, দেশের প্রতিটি উপজেলায় লাইব্রেরি গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার, যেখানে জ্ঞান চর্চার পাশাপাশি থাকবে সবার অংশগ্রহণ। বাংলাদেশের 44টি উপজেলায় পাবলিক লাইব্রেরির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্যে 41টি রংপুর বিভাগে। অবহেলিত ও সুবিধাবঞ্চিত এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়েই এই উদ্যোগ। প্রতিটি লাইব্রেরির জন্য বরাদ্দ 53 লাখ টাকা, মোট ব্যয় 23 কোটি 32 লাখ টাকা।
এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনো বিষয় না। আপনারা জানেন যে এই সরকারে আমরা গুড কোঅর্ডিনেশনের মাধ্যমে কাজ করে থাকি। একই সাথে যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। একটা সেলফি। আপু এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। জঙ্গি বিরোধী অভিযানের নামে ২৫০রও বেশি গুম করেছে আওয়ামী লীগ সরকার। দুপুরে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন কমিশনের সভাপতি। বলেন, বিরোধী রাজনৈতিক শক্তি ও বিভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমননীতির অংশ হিসেবে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। জানিয়েছেন, প্রাতিষ্ঠানিকভাবে গুমের জন্য সেনাবাহিনী অভিযুক্ত নয়, তবে কর্মকর্তা যারা অন্যান্য বাহিনীতে ছিলেন তারা জড়িত ছিল। চৌধুরী আলম কিংবা ইলিয়াস আলী বিএনপির পক্ষে রাজপথে যখনই কেউ শক্ত অবস্থান নিয়েছেন শিকার হয়েছেন গুমের। আবার দেশের ভেতরে খুঁজে না পাওয়া গেলেও কাউকে কাউকে মিলেছে ভারতের হাতে। তেমনই একজন বিএনপির শীর্ষ নেতা সালাউদ্দিন আহমেদ। আওয়ামী লীগের শাসনামলে এমন ঘটনা ঘটেছে অহরহ। রাজনৈতিক কর্মী থেকে শুরু করে ডাক্তার, সাংবাদিক, ইঞ্জিনিয়ার সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বাদ যায়নি কেউই। গুম কমিশন বলছে, শুধু জঙ্গি বিরোধী অভিযানের নামেই হয়েছে ২৫০ শতাধিক গুম। ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয়। অন্তর্বর্তীকালীন এই প্রতিবেদনে প্রায় ১৮৫০ অভিযোগ বিশ্লেষণের মধ্য থেকে ২৫৩ জন গুমের শিকার ব্যক্তির তথ্য উপস্থাপন করা হয়েছে। গুমের সাথে জড়িত ভারতীয়দের ক্ষেত্রে কি করতে পারে গুম কমিশন? এমন প্রশ্নে অকপটে জবাব দেন, তারা ভিন্ন দেশের নাগরিক, ফলে কমিশনের কিছুই করার নাই। তবে গুমের সাথে জড়িত যারা এখনো দেশেই রয়েছেন বহাল তবিয়াতে, তাদের শাস্তি দেবার দায়িত্ব সরকারের। আমাদের দেশে যারা জড়িত গুমের সাথে, সে আপনার পুলিশ বাহিনীরই হোক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হোক বা আপনার ইন্টেলিজেন্স এজেন্সিরই হোক, তারা আমরা এখানে ব্যবস্থা নিতে পারি। ওই দেশে তো আমরা করতে পারবো না। আর কারা আগে যারা গুমের সাথে জড়িত ছিল তারা এখনো পজিশনস অফ অথরিটিতে আছে বা আপনার বিভিন্ন আপনার পদবিতে আছে বা ক্ষমতায় আছে, তাদেরকে কি করবে বা কি করবে না সেটা সরকারের ব্যাপার। ভিন্ন এক প্রশ্নের জবাবে কমিশন সভাপতি জানান, গুমের সাথে প্রাতিষ্ঠানিকভাবে সেনাবাহিনী অভিযুক্ত নয়, তবে কিছু কর্মকর্তা অন্যত্র কাজ করার সময় জড়িত ছিল। Institutionally, the army is not involved, but the officers who have been deputed to the RAB, DGFI and NSI have been found to be involved in enforced disappearances of the victims. দুজন সেনা সদস্য তার কাছে আশ্রয় চেয়েছেন এই ধরনের কর্ম থেকে। তারা যেহেতু এই ধরনের কাজগুলির সাথে যুক্ত হতে চান না, এই স্টেটমেন্ট দেওয়ার পরে তারা জানতো না, এই কথা বলার সুযোগ নাই। তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, বাট তারা জানতো না এটা বলার সুযোগ। কমিশন সদস্যরা জানান, সীমত দিয়ে পুষিট করা হচ্ছে, সেখানে গুমের তালিকা কেউ আছে কিনা খুঁজে দেখছেন তারা। গোপন আটক মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। এক সপ্তাহে গড়ালো ইরান ইসরায়েল সংঘাত। দুপক্ষে অব্যাহত রেখেছে ক্ষেপণাস্ত্র হামলা। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে, আবার নাও করতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ার কাছে কোনো ধরনের সহায়তা চায়নি ইরান। এদিকে ইরান ইসরায়েলকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। দুই শত্রু দেশ ইরান ও ইসরায়েলের বিরামহীন সংঘাত, যাতে প্রতিদিনই ধ্বংস হচ্ছে নতুন নতুন স্থাপনা, জনজীবনে নেমেছে নজিরবিহীন দুর্ভোগ, বাড়ছে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা, কমছে না উত্তেজনার পারদ।
মধ্যরাতেও একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেল আবিব ইরান। তেহরানে অবস্থিত ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ও আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে এসব এলাকার বাসিন্দাদের সরে যেতে বলে জানবাদীরা। এসব হামলার জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে তেহরান। মধ্য ও দক্ষিণাঞ্চলের 4 এলাকায় বড় পরিসরে হয়েছে হামলা। গুড়িয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের সোরকা হাসপাতাল। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। 7 দিন ধরে চলা সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার সম্ভাবনায় নড়ে চড়ে বসেছে জাতিসংঘ। গভীর উদ্বেগ জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। সংঘাত প্রশমনে শুক্রবার জরুরি বৈঠকে বসছে নিরাপত্তা পরিষদ। ইরানের অনুরোধে হতে যাচ্ছে এই বৈঠক, যাতে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন ও পাকিস্তান। ইরান কখনোই আত্মসমর্পণ করবে না, খামেনির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় খামেনিকে গুড লাক বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানে হামলা হবে কিনা তা স্পষ্টভাবে না জানালেও ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা সিদ্ধান্ত হয়নি জানান ট্রাম্প। আমি কি করব তা আসলে কেউই জানে না। হামলা করতেও পারি, নাও করতে পারি। তবে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ যা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম। তার মানে এই না আমি সেটাই করতে যাচ্ছি। পশ্চিমাদের সহযোগিতায় ইরানে চলা ইসরায়েলের সামরিক অভিযানে কি হবে তেহরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার ভূমিকা, এমন জল্পনার মাঝে মুখ খুললেন পুতিন। জানান মস্কোর কাছে সহায়তা চায়নি তেহরান। ইরানি বন্ধুরা এখনো আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। আমি মনে করি কিভাবে চলমান পরিস্থিতি থেকে বের হওয়া যায়, আমাদের সেই পথেই যাওয়া উচিত। আলোচনার মাধ্যমে সমাধান বের করতে চাই আমরা। এদিকে ইসরায়েলকে ক্রমাগত সহায়তা করায় যুক্তরাষ্ট্রে বাড়ছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেন মার্কিন তরুণরা। তাদের কণ্ঠে ছিল ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান। নিউ ইয়র্কেও হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। রাখি জেসমিন, চ্যানেল 24। ইরানের সাথে সংঘাতে জড়ানো নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে বিভক্তি। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে তার দল রিপাবলিকান পার্টিতেও। ইসরায়েলের প্রতিও ক্ষোভ দেখাচ্ছেন কেউ কেউ। ইরানের পরমাণু কর্মসূচি রোধ ও খামেনি সরকারের পতনের মিশনে নেমেছে ইসরায়েল, যাতে অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার গুঞ্জন জোরালো হওয়ায় এবার নিজ দেশের তোপের মুখে এই বিশ্বমোড়ল। ট্রাম্পের দেওয়া মেক আমেরিকা গ্রেট এগেন ও আমেরিকা ফার্স্ট নীতি নিয়ে জনমনে উঠেছে সংশয়, আস্থা হারাচ্ছেন অনেকেই। ইসরায়েলের প্রতি ক্ষোভ দেখাচ্ছেন কেউ কেউ। এটা ইসরায়েলের যুদ্ধ, আমাদের নয়। এটা যেন আমাদের যুদ্ধে পরিণত না হয়, এটাই প্রত্যাশা করি। ইসরায়েল এতদিন গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে, এখন তারা ইরানের সাথে সংঘাতে জড়িয়েছে। আমার মতে যুক্তরাষ্ট্রের উচিত এসব থেকে দূরে থাকা। বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি তো বটেই, নিজ দল রিপাবলিকানদের অনেকেই ক্ষোভ ঝাড়ছেন ট্রাম্পের ওপর। কংগ্রেসের অনুমতি ছাড়া ইরান ইসরায়েল সংঘাতে মার্কিন সেনাবাহিনীকে ব্যবহারের বিরোধিতা করছেন রিপাবলিকান পার্টির অনেক সদস্য। তবে এর মধ্যে কেউ কেউ চাচ্ছেন সীমিত পরিসরে সংঘাতে জড়াক যুক্তরাষ্ট্র। গত বছর গ্যালাপের এক জরিপে দেখা যায় ইরানের পারমাণবিক অস্ত্র উন্নয়নকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি মনে করেন ৭৭% মার্কিনী। তবে সাম্প্রতিক জরিপে ইরানের হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের প্রতি অনাগ্রহ দেখিয়েছেন অনেকেই। ইউগভের সাম্প্রতিক জরিপ বলছে 2024 সালে ট্রাম্পকে ভোট দেওয়া নাগরিকদের 53% চান না ইরান ইসরায়েলের হামলায় জড়াক যুক্তরাষ্ট্র। উল্টো ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে শান্তিপূর্ণ সমাধানের প্রতি আগ্রহ দেখাচ্ছেন অনেক মার্কিনী। আবার ইকোনমিস্টের জরিপ মতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপের পক্ষে আছে ট্রাম্পের 19% সমর্থক, আর 63% দিচ্ছেন আলোচনার টেবিলে বসার মত। ইপসসের জরিপে দেখা গেছে প্রতি 10 জনের 8 জন মার্কিন নাগরিক চান ইরানের উপর নিষেধাজ্ঞা আরও জোরদার করা হোক। রাখি জেসমিন, চ্যানেল 24। শত্রুপক্ষের বুলেটের নিশানায় 86 বছর বয়সী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে হত্যার মধ্য দিয়ে ইরানের ক্ষমতার পথ পরিবর্তন করতে চাইছে ইসরায়েল। আর প্রকাশ্যে এই হত্যাযজ্ঞে তাল দিচ্ছে মিত্র যুক্তরাষ্ট্র। দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনে পশ্চিমা কূটচালে শামিল ঘরের শত্রু ইরানের সাবেক যুবরাজ রেজা পাহলভিও। 13 জুন প্রথম প্রহর থেকে ইরানের নজিরবিহীন হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।
এই আগ্রাসনের পেছনে দেশটির পারমাণবিক কর্মসূচি স্তব্ধ করে দেওয়ার অজুহাত থাকলেও আড়ালে জমে উঠেছে ঘৃণ্য এক কূটনৈতিক খেলা। লন্ডনের চ্যাথাম হাউসের এক বিশ্লেষণ বলছে এই হামলার মাধ্যমে মূলত ইরানে ক্ষমতার পট পরিবর্তন চাইছে ইসরায়েল। অনেকটা স্পষ্ট করে তা স্বীকারও করে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই সংঘাত বন্ধের সবচেয়ে সহজ উপায়। খামেনির পরিণতি সাদ্দাম হোসেনের মতো হবে বলে হুঁশিয়ারি দেশটির। প্রতিবেশী ইরাকে কি ঘটেছিল, ইরানের স্বৈরশাসককে তা মাথায় রাখা উচিত। সাদ্দাম হোসেনের মতোই তার পরিণতি হবে। নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি এবং খামেনিকে সহজ লক্ষ্যবস্তু দাবি করে একের পর এক সামরিক সংকেত দিয়ে যাচ্ছে মিত্র যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের এই কূট চালে উস্কানি দিয়ে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়েছেন দেশটির সাবেক যুবরাজ রেজা পাহলভি। ইসলামী প্রজাতন্ত্রের পতন শুরু হয়ে গেছে। এটা খামেনির একার যুদ্ধ, ইরানের জনগণের নয়। এখনই সুযোগ উঠে দাঁড়ানোর। বুলেটের নিশানায় থাকা ৮৬ বছর বয়সী খামেনি এখন অবস্থান করছেন তেহরানের উত্তর পূর্বে লাভিজান এলাকার গোপন ভূগর্ভস্থ বাংকারে। তবে তাকে শঙ্কামুক্ত বলতে নারাজ নিরাপত্তা পর্যবেক্ষকরা। আর এমন সময়ে মিত্র দেশগুলোর হাত গুটিয়ে থাকাও বাড়াচ্ছে শঙ্কা। ইউরোপীয় আন্তর্জাতিক যুদ্ধ আইনে রাষ্ট্রপ্রধানদের হত্যা চেষ্টা দীর্ঘদিন ধরেই নিষিদ্ধ। তবে ২০০১ সালের পর ওয়ার অন টেরর নামের এক বিশেষ যুদ্ধনীতির আড়ালে সেসব নিয়ম ভাঙার নিয়ম চালু রেখেছে বিশ্ব মোড়লের ভূমিকায় থাকা যুক্তরাষ্ট্র। নীলা খন্দকার, চ্যানেল 24। ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে ইসরায়েল। প্রতিদিন ২৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার খরচ হচ্ছে শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায়। ইরানে হামলা করার পর প্রথম ৪৮ ঘণ্টাতেই খরচ প্রায় ১৫০ কোটি ডলার। বিশ্লেষকদের মতে যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে। ইরানের দাঁত ভাঙা জবাবে শুরু থেকেই ধরাশায়ী দখলদাররা। অতীতের ছোট কিংবা বড় সংঘাতের তুলনায় অনেক বেশি ক্ষয়ক্ষতি আর হতাহত দেখে চাপে নেতানিয়াহু। প্রতিবার হামলায় আকাশ প্রতিরক্ষা ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। যেগুলো প্রতিহত করা হচ্ছে সেখানেও বিপুল অর্থ গুনতে হচ্ছে ইসরায়েলকে। দেশটির সংবাদ মাধ্যম দ্য মার্কারের তথ্য অনুযায়ী ইরানের হামলা ঠেকাতে প্রতি রাতে ব্যয় হচ্ছে ২৮ কোটি ৫০ লাখ ডলার। আকাশে চালিত প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম কয়েক লাখ ডলার। টানা ৬ দিন ধরে ইরানের নিরবিচ্ছিন্ন ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে যাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে এতে ফুরিয়ে আসছে অ্যারো মিসাইলের মজুদ। আইডিএফ প্রধানের সাবেক উপদেষ্টার মতে এই যুদ্ধের সরাসরি সামরিক ব্যয় প্রতিদিন গড়ে ৭২ কোটি ৫০ লাখ ডলার। মাত্র ৪৮ ঘন্টার লড়াইয়ে ইসরায়েলকে গুনতে হয়েছে প্রায় ১৫০ কোটি ডলার, যার অর্ধেকই খরচ হয়েছে প্রতিরক্ষায় আর বাকিটা হামলায়। সাধারণত প্রতিটি রকেট, ড্রোন প্রতিরোধে ব্যবহৃত প্রযুক্তি, আয়রন ডোম, ডেভিড স্লিং খুবই ব্যয়বহুল। অর্থনীতিবিদরা বলছেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভেঙে পড়ছে ইসরায়েলের বাজেট কাঠামো। প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের উপর চাপ বাড়াবে। ধারণা করা হচ্ছে বিশেষ করে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতিকে দ্রুতই খাদের কিনারে নিয়ে দাঁড় করাবে। ইফশিতা জামান, চ্যানেল 24। বিকেল ৪টার খবরে নিচ্ছি বিরতি, ফিরে একটু পরে। আপনারা দেখছেন বিকাল ৪টার খবর। বিচারের স্বচ্ছতায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালত অবমাননার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়েছে। আগামী বুধবার তার বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান বলেন, ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ সরকার। এদিকে বিকেলে লিখিত আদেশে ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করতে স্টেট ডিফেন্স হিসেবে আমিরুল গনি টিটুকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছে। আর এই যেগুলো লাফালাফি করছে একটাও অস্ত্র থাকবে না। ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি। গাইবান্ধার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের সাথে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ফোনালাপে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন ট্রাইব্যুনাল।
এরপর শেখ হাসিনাকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করা হলেও তিনি হাজির হননি। বারবার বলার পরও শেখ হাসিনা হাজির না হওয়ায় ন্যায় বিচারের স্বার্থে একজন অ্যামিকাস কিউরির বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। আগামী বুধবার সিনিয়র আইনজীবী AY মশিউজ্জামানের এই বক্তব্য শোনা হবে। ট্রাইব্যুনালে আজকে এটি আদেশ দিতে পারতেন, আইন সেটি কভার করে, কিন্তু ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। এদিকে এদিন শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান। পরে তিনি সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল, সেখান থেকে ফিরে এসেছে এই ট্রাইব্যুনাল। There is a complete departure from what we saw previously under the previous government, where it was a complete circumvention of the rule of law, a complete hijacking of the judicial process, and that process has to change. It has been changed with the interim government. They are implementing a system that is based on proper standards, and that has to be supported. বিচারের প্রত্যেক ধাপে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পাবেন শেখ হাসিনা। এই আদেশের মধ্য দিয়ে তা নিশ্চিত করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জার্মানি। এছাড়া বাণিজ্য সম্প্রসারণ ও শিক্ষার উন্নয়নে একসাথে কাজ করতে আগ্রহী দুই দেশ। দুপুরে জামায়াতের প্রধান কার্যালয়ে দলটির আমিরের সাথে বৈঠক শেষে এইসব কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত মিস্টার আখিম ট্রোস্টার। বলেন, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণ ও স্থিতিশীলতায় পাশে থাকবে জার্মানি। পরে জামায়াতের প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ জানিয়েছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধে জামায়াতের অবস্থান জার্মান রাষ্ট্রদূতকে জানিয়েছেন দলটির আমির। We have always uttered the hope that elections also in Bangladesh will be free, fair and participatory. I wish you all the best, and Germany and Bangladesh will cooperate in the future, or possibly even more intensely for the well-being of our peoples. 22 জন বিচার বিভাগের পৃথক সচিবালয়ের জন্য একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ। দুপুরে সুপ্রিম কোর্টের এনএক্স বিল্ডিং পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। এ সময় প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের বিজয় 71 বিল্ডিং কিছু কোর্ট বাড়ির আবেদনের প্রেক্ষিতে স্থানান্তর করা হবে, সেটি নিয়ে কাজ চলছে। আগামী 22 জুন প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা, সেখানে এই পৃথক সচিবালয়ের ঘোষণা আসতে পারে। লজিস্টিক্যাল প্রবলেম ছিল, স্পেশালি 71 ভবনকে নিয়ে, তো সেগুলো কিভাবে মিট করা যায়, বারের থেকে বেশ অনেকগুলো পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল। তো সেগুলোকে একটা ফেজড ইন একটা প্রয়াস, প্রথম ফেজটা দেখতে পারবেন 22 তারিখ থেকে কোর্ট রিলোকেশনের ব্যাপারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি ক্রিস্টোফার লান্দাওয়ের সাথে বৈঠক করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার ওয়াশিংটনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক হয়। এ সময় রোহিঙ্গা, দক্ষিণ এশিয়ার উন্নয়ন এবং বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের বিষয়ে আলোচনা হয়। এছাড়া শুল্ক নিয়ে দুই দেশের প্রতিনিধিরা আলোচনা করেন। ক্রিস্টোফার লান্দাও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ডিবি পুলিশের গুলিবিদ্ধ 2 সদস্যকে দেখতে গিয়ে এই দাবি করেন তিনি। জানিয়েছেন, গুলিবিদ্ধ 2 পুলিশ সদস্য শঙ্কামুক্ত আছেন। আহত এএসআই আতিকে 48 ঘন্টার মধ্যে অস্ত্রোপচার করা হবে। এর আগে গত রাত 1:15টার দিকে রাজধানীর ফকিরাপুলে মাদক বিরোধী অভিযানে মাদক কারবারিদের গুলিতে গোয়েন্দা পুলিশের 2 সদস্য আহত হন। পরে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। এ ঘটনায় জড়িত 3 জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ খুব সাহসিকতার সাথে কাজ করছে
এবং 3 জনকে তারা ধরছে, মাদকও উদ্ধার হয়েছে এবং গাড়ি উদ্ধার হয়েছে। এবং যে পুলিশ যে সাহসিকতার কাজ করছে, দেখেন নিজেদের তারা জীবন বাজি রেখা মাদককে নিয়ন্ত্রণ করার তারা চেষ্টা করছে। সরকারি চাকরির সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ের 4 নম্বর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। সকাল থেকে ভবনের সামনে অবস্থান নেয় সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম জানিয়েছেন, অধ্যাদেশ বাতিলের বিরোধিতা যারা করবে তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করা হবে। আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে আগামী রোববার থেকে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ফেনীর ছাগলনাইয়া সীমান্তে 11 জনকে পুশিন করেছে ভারতের বিএসএফ। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, ভোরে 11 জনকে আটক করে ছাগলনাইয়ার যশপুর সীমান্তের বিজিবি টহল দল। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা জানিয়েছে, ভারতের বিভিন্ন স্থানে কাজ করতেন সবাই। আটককৃতরা বেনাপুল দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এদের মধ্যে একজন পুরুষ, 3 জন নারী ও শিশু রয়েছে। সবাই ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরার বাসিন্দা। যশোরে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। কিট না থাকায় পুরো জেলায় বন্ধ রয়েছে সরকারিভাবে করোনা পরীক্ষা। যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মাহমুদকাছি গ্রামের 42 বছরের ব্যক্তি বিভিন্ন রোগে হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার রাতে তার করোনা শনাক্তের 2 ঘণ্টা পর মারা যান তিনি। এর আগে গত বুধবার একই হাসপাতালে চিকিৎসাধীন 68 বছরের আরেক ব্যক্তি করোনায় মৃত্যু হয়েছে। এদিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পিসিআর ল্যাবে কিট না থাকায় সরকারিভাবে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা। আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধের জন্য কক্সবাজারের ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের এমন প্রতিবেদনে চলছে ব্যাপক আলোচনা। এই ধরনের তৎপরতায় বাংলাদেশের জন্য ঝুঁকির যে আশঙ্কা করছে সংস্থাটি, তাতে একমত পর্যবেক্ষকরা। তারা বলছেন, বাস্তবে এমনটা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন সরকারের। গত কয়েক মাস ধরে গুঞ্জন ছিল আরাকান আর্মির বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে রোহিঙ্গাদের সশস্ত্র গোষ্ঠীগুলো। সেটাই বুধবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইন রাজ্যে যুদ্ধ করতে কক্সবাজারের ক্যাম্প থেকে সদস্য সংগ্রহ করছে রোহিঙ্গা সংগঠনগুলো। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গারা এই ধরনের যুদ্ধে জড়ালে চরম ঝুঁকির মধ্যে পড়বে বাংলাদেশ। এর সাথে একমত বিশ্লেষকরাও। বিষয়টি ঘিরে বহুমুখী সংকট দেখছেন তারা। তারা তো বসে বসে শুধু খাওয়া দাওয়া ছাড়া আর কোনো কাজ নেই। তো ওদের মাতৃভূমি রক্ষার জন্য ওদের একটা দায়িত্ব আছে। যেহেতু আমাদের বর্ডার এরিয়াটা পুরাটাই আর মায়ানমারের যে অংশ পুরাটাই আরাকান আর্মিদের দখলে, যদি এই ধরনের কোনো সংঘর্ষ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এইখানে একটা এফেক্ট আসবে। নিজস্ব টেরিটরিতে এটা তো একটা ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হতে পারে যদি আমার নিজস্ব টেরিটরিতে এরকম কোনো কিছু হয়ে থাকে। তবে মায়ানমারের অভ্যন্তর থেকে আমার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা থেকে আমি যেটুকু জানি বা যেটুকু আমার বোঝাপড়া আছে, মায়ানমারের অভ্যন্তর থেকে কিন্তু নানা ধরনের রিক্রুটমেন্ট প্রসেসগুলো চলছে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের ক্ষেত্রে বাস্তবসম্মত উদ্যোগ নিয়েছে, তাহলে বাংলাদেশের সাথে আরাকান আর্মির বায়োলেটারাল একটা সম্পর্ক ডেভেলপ করা উচিত। এই প্রত্যাবাসন প্রক্রিয়া যখন কথা ওঠে, বারবার কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের গ্রুপগুলো তৈরি হয়ে আসে। সে জায়গাতে 12-13 লাখ রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হয়ে যাবে। তবে ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন নিয়ে তেমন উদ্বিগ্ন নয় শরণার্থী কমিশন। তারা বলছেন, উকিয়া টেকনাফের ক্যাম্পের ভেতরে রোহিঙ্গারা নিরাপত্তার মধ্যে আছে কিনা সেটাই তাদের কাছে বড় বিবেচ্য বিষয়। তথ্য আমাদের কাছে জানা নেই, তবে যেহেতু তারা তাদের দেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে এবং তাদের প্রতি হত্যা, নির্যাতন, জেনোসাইড করা হয়েছে, তারা তাদের দেশে যদি গিয়ে কিছু করে থাকে ওইটা তো আমাদের নলেজে নেই। না, আমরা ক্যাম্পে ওইরকম কোনো কিছু ফিল করছি না। আমাদের সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। গেল রমজানে জাতিসংঘের মহাসচিব সহ ক্যাম্প সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছিলেন, আগামী রমজানে মিয়ানমারে গিয়ে ঈদ করবেন রোহিঙ্গারা। সেই ঘোষণার পর থেকে প্রত্যাবাসন নিয়ে নানামুখী আলোচনার মধ্যেই নতুন তথ্য দিল ক্রাইসিস গ্রুপ। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার। বিকেল 4টার খবরে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই।